আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বিশ্বে আজকে বেশ কিছু বড় বড় খবরের মুখোমুখি হয়েছে। এক, চীনে সাংহাই কোঅপারেশনের যে বৈঠকটি চলছে সেখানে নরেন্দ্র মোদীকে কোলে তুলল চীন, নাকি কোলে তুলে আছাড় দিল? পাকিস্তান তাকিয়ে আছে চীন এবং ভারতের দিকে। পাশাপাশি ভারতে নরেন্দ্র মোদীর শত্রুরা এবার ভারত বা নরেন্দ্র মোদীকে ধুয়ে ছেড়ে দিল। কি ঘটেছিল আসলে সেখানে? আবার রজব তাইয়িপ এরদোয়ানকে বেশ কিছু সারপ্রাইজ অফার করেছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন কি বল কানে কানে এরদোয়ানকে। আর পৃথিবীর সব মানুষের, যারা ইসলাম প্রিয় বা মুসলিম প্রিয় মানুষ, তাদের প্রত্যেকেরই একটি প্রশ্ন, ফিলিস্তিনে প্রতিরোধ বাহিনীর কমান্ডার, বিশ্বের সবার কাছে যিনি এই মুহূর্তে সবচেয়ে বড় নায়ক, আবু উবাইদা বেঁচে আছেন। পাশাপাশি দখলদার দেশটির মধ্যে আতঙ্ক চলছে। ইয়েমেন, ইরান কি আঘাতটা করতে পারে দখলদার দেশটির উপর? কারণ দখলদারদের আক্রমণে ইয়েমেনের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ অনেক হাই অফিসিয়াল শহীদ হয়েছে এবং ইয়েমেন তার পাল্টা জবাবটা কত ভয়ঙ্কর পরিমাণে দেবে এটা নিয়েও টেনশন। কিন্তু ইয়েমেন কি বললো শেষ পর্যন্ত? দর্শক, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই লাইভ সেশন। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তুরস্কের ইস্তানবুল থেকে টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ। আপনাদের প্রিয় ওয়ালিদ বিন সিরাজ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়ালিদ ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই সেটি হলো চীন এবং ভারত সাংহাই কোঅপারেশনের যে বৈঠকটি চলছে, পৃথিবীর সবার নজর সেই দিকে। আমরা একটু আমাদের দর্শককে প্রথমে এখান থেকে শুরু করতে চাই। আসলে চীনের সাথে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক, বা ডোনাল্ড ট্রাম্প ভারতকে ট্যারিফ দিয়ে তার বন্ধুত্ব থেকে যে শত্রুতায় ঠেলে দিল, আবার ভারত চীনের সাথে বন্ধুত্ব করতে গিয়ে চীন সফরে গিয়ে কি সারপ্রাইজ পেল চীনের কাছে, এটা একটু খুলে বলবেন আমাদের। মাসুম ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন এটির আসলে উত্তরটি একটু বৃহৎ। আমি তারপরও সংক্ষেপে আমাদের দর্শক শ্রোতারা যাতে দ্রুত বুঝতে পারেন বিষয়টি আসলে বলবো। এটির মূলে যে তথ্যটি কাজ করে সেটি হচ্ছে 9/11 এর পরে বা টুইন টাওয়ার বিধ্বংস হওয়ার পরে আমেরিকা যে একটি গ্লোবাল ন্যারেশন তৈরি করেছিল মুসলিম বিরোধী, সেই ন্যারেটিভটির একটি অন্যতম ক্রেতা ছিল ভারত। বিশেষ করে ভারতের বিজেপি যে দলটি, হিন্দুত্ববাদী দলটি, যেটির প্রধান এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আমরা দেখলাম যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ভারতের একটি অত্যন্ত গভীর সম্পর্ক। রাশিয়ার সাথেও কিন্তু ভারতের একটি গভীর সম্পর্ক চলছিল। কিন্তু চায়নার সাথে একটি অহিনকুল সম্পর্ক আমরা বলতে পারি, যে এটি, যার উদাহরণ আমরা দিতে পারি 2020-21 সালের দিকে এই যে আপনার গালওয়ান প্রান্তে যে 20 জন ভারতীয় সেনা নিহত হলো চাইনিজ সেনাদের হাতে, সেখানে বাঁশ দিয়ে, তার কাঁটাযুক্ত বাঁশ দিয়ে পিটিয়ে একজন কর্নেল অর্থাৎ ফিল্ড কমান্ডারকে সহ আরো বেশ কয়েকজন ভারতীয় 20 জন ভারতীয় সেনা সদস্যকে চাইনিজ সেনারা হত্যা করেছিল। এরপরে আমরা দেখলাম যে চায়না একটি ম্যাপের পরিবর্তন ঘটিয়েছে। সেখানে প্রায় 47 থেকে 52,000 বর্গ কিলোমিটারের একটি অঞ্চল, অরুণাচল এবং হিমাচলের প্রদেশের ভারতের, তারা চায়নার ম্যাপে অন্তর্ভুক্ত করে নেয়। এবং পরবর্তীতে যখন ভারতের বিরোধী দল কংগ্রেস প্রশ্ন করলো যে এই যে চাইনিজ সেনা ভারতের ভূখণ্ডের ভিতরে রয়েছে, তখন নরেন্দ্র মোদী স্পষ্ট রূপে বললেন যে ভারতবর্ষের মূল ভূখণ্ডে কোনো চাইনিজ সৈন্য প্রবেশ ঘটে নাই। তার মানে যেই অঞ্চলটিতে চাইনিজ সৈন্যরা ঢুকেছে সেই অঞ্চলটি আসলে চায়নার। এটি তিনি স্বীকৃতি দিয়ে দিলেন আসলে এই তাদের যে সংসদ, এই সংসদে এই বিবৃতির মাধ্যমে। এরপরে আমরা দেখলাম একেবারে রিসেন্ট ঘটনা, মে মাসে ভারত পাকিস্তানের যে লড়াই, সেখানে সেই লড়াইয়ে চায়না সম্পূর্ণরূপে পাকিস্তানের পক্ষ নিয়েছে। শুধু পাকিস্তানকে সামরিক প্রযুক্তি দিয়েই সহায়তা করেনি, বরং কূটনৈতিকভাবে তাদের যে দৃঢ় অবস্থান পাকিস্তানের পক্ষে, সেটি তারা কিন্তু নিশ্চিত করেছে। এখন আজকে আমরা দেখছি যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে অনুষ্ঠানটি চায়নায় হচ্ছে, এটি আসলে ছিল একসময় সাংহাই 5, পরে সাংহাই 6।
অর্থাৎ মধ্য এশিয়ার যে রাষ্ট্রগুলো তাদের সাথে চায়নার একটি সংগঠন ছিল এবং পরবর্তীতে সেখানে ভারত, পাকিস্তান আরো অনেকেই যুক্ত হয়েছে এবং সেখানে পাকিস্তানের একটি শক্তিশালী অবস্থান রয়েছে। তুরস্ক, আজারবাইজানের মতো রাষ্ট্রগুলো সেখানে কিন্তু অবজারভার রাষ্ট্র হিসেবে তারা রয়েছে। কিন্তু আমরা দেখলাম যে ভারত সেখানে খুব আশা করে গিয়েছে, কারণ মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ভারতকে যে ট্যারিফ চাপিয়ে দিয়েছে ৫০%, এই ৫০% ট্যারিফ এবং পরবর্তীতে তিনি আরো বিবেচনা করছেন আরো ট্যারিফ চড়াবেন, কারণ ভারত ব্যাপক পরিমাণ রাশিয়ান তেল ক্রয় করে, যেটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী এই মুহূর্তে। কারণ এই বাণিজ্যের কারণেই রাশিয়া আসলে ইউক্রেনের সাথে যুদ্ধটি কন্টিনিউ করতে সক্ষম হচ্ছে। উম রাষ্ট্রপতি ট্রাম্প আসার পরে ভারতের একজন অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন তিনি। তার কারণ হচ্ছে ট্রাম্প প্রশাসনে আমরা জানি যে তুলসী গ্যাবার্ড, ক্যাশ প্যাটেল, তারপর কৃষ্ণ স্বামী সহ আরো বেশ কয়েকজন এ ভারত বংশোদ্ভূত মার্কিন নাগরিক তারা গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে বসেছিলেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী তিনি একজন ভারত বংশোদ্ভূত নারী। এর বাইরে দেখা যাচ্ছে যে আরো অনেক গুরুত্বপূর্ণ সেনেটরদের স্ত্রী কিংবা আ আ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তারা ভারতের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু দেখা গেল কিছুদিন পরেই এই হানিমুন পিরিয়ড ওভার হয়ে গেল, অর্থাৎ অতিক্রম হয়ে গেল। যখন ট্রাম্প তার বাণিজ্যিক ব্যালেন্স বা বাণিজ্যিক ভারসাম্যের দিকে নজর দিলেন, তিনি দেখলেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য সেটি একটি বৃহৎ বাণিজ্য। ২০০ আ আ $২৫০ বিলিয়ন এর মাঝামাঝি, $২১২ বিলিয়ন, কিন্তু আসলে এটি আরেকটু বেশি। যদি আপনি প্রোজ উম আ গুডস এবং সার্ভিস এই দুটোকে এড করেন তাহলে এটি বেশ ছাড়িয়ে যায়। এবং এই বিশাল বাণিজ্যের ভিতরে দেখা যাচ্ছে যে প্রায় ৭৫ ভাগই হচ্ছে ভারতের পক্ষে। অর্থাৎ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে এই আ আ গুডস গুলো বা পণ্যগুলো এবং সেবাগুলো বিক্রি করে থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খুবই সামান্য পরিমাণের কিনে থাকে। যদিও ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকবার মূল্য ঝুলিয়েছে যে তাদের থেকে সমরাস্ত্র ক্রয় করবে বলে। কিন্তু রাশিয়ার সাথে সম্পর্ক আবার ঠিক রাখার জন্য তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই সমরাস্ত্রগুলো রাশিয়া থেকেই ক্রয় করছে এবং ভারতের যে সেনাবাহিনী তারা রাশিয়ান সমরাস্ত্রের আ আ ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, ২য় পয়েন্টটাতে চলে আসি। যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র ট্যারিফ দিল, তখন বলল যে তিনি একটি শর্ত দিলেন রাষ্ট্রপতি ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদিকে। তিনি বললেন যে, "আমি এটা কমায় দিব। তোমরা খালি তোমাদের যে বাজার আ ভোগ্য পণ্যের, বিশেষ করে এগ্রিকালচারাল পণ্য যেগুলো অর্থাৎ কৃষি পণ্য যেগুলো, সেই বাজারে আমাদেরকে প্রবেশাধিকার দিবে।" এটা ছিল আসলে একটি মারণ ফাঁদ ভারতের জন্য। কারণ আপনি জানেন যে ভারতের অর্থনীতি ৭০% হচ্ছে এই কৃষিকাজের উপরে নির্ভরশীল এবং আমেরিকা কিন্তু এমন একটি রাষ্ট্র, তারা কৃষিতে শিল্প বিপ্লব করেছে বহু আগে এবং তারা উপর্যুপরি কৃষি পণ্য উৎপাদন করে এবং গোটা বিশ্বে সাপ্লাই করে। এবং চায়নাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য ক্রয় করে থাকে। এবং তারা একই সুবিধা চেয়ে বসলো ভারতের কাছ থেকে। তখন প্রধানমন্ত্রী মোদি একটি অবস্থান নিলেন যে তিনি নিজের ব্যক্তিগত ক্ষতি সাধনের মূল্যেও, এটা একটু পপুলিস্ট স্টেটমেন্ট ছিল তার, আমি আগে আমাদের দর্শক শ্রোতাদের বোঝার জন্য বলে রাখছি যে এটা কিন্তু একটি পপুলিস্ট উম আ মুভ ছিল আ এ নরেন্দ্র মোদি। তিনি বললেন যে, "আমি আমার কৃষক ভাইদের পাশে দাঁড়াবো। আমেরিকার সাথে যদি আমার ব্যক্তিগত স্বার্থের বিসর্জনও দিতে হয়, আমি দিব, কিন্তু আমি আমার কৃষক ভাইদের সাথে দাঁড়াবো।" অথচ আমরা কি দেখলাম? ২০২১ সাল থেকে ২০২৪-২৫ এখন পর্যন্ত পাঞ্জাবের কৃষকরা কিন্তু বিভিন্ন জায়গায় তারা বিদ্রোহ করছেন এবং এই কৃষকদের বিদ্রোহে ব্যাপক পরিমাণ, বিশেষ করে পাঞ্জাবের, আপনি জানেন যে ভারতের পাঞ্জাব প্রদেশটি একটি অ্যা রিভার ডেল্টা এবং অত্যন্ত উর্বর অঞ্চল এবং কৃষি ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেখানে তাদের যে সুবিধাটা ছিল একটি নির্দিষ্ট মূল্যে তাদের পণ্য বিক্রি করার, এটি তুলে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার আইন করে। এর ফলে কি হলো? এর ফলে মোদি দ্বারা সমর্থিত যে বৃহৎ শিল্পগোষ্ঠী রয়েছে, অর্থাৎ আম্বানি, আদানি এদের মতো, যে গুজরাট কেন্দ্রিক, নরেন্দ্র মোদী আমরা জানি যে তার জন্মভূমি গুজরাটে। এই গুজরাট কেন্দ্রিক ভারতের যে বৃহৎ শিল্পপতিরা রয়েছে তাদেরকে একটি বিশেষ সুবিধা দিল। অর্থাৎ তারা কৃষকদের সাথে যেমন ইচ্ছা তেমন আচরণ করে একরকম অ্যা তাদের পেটে পাড়া দিয়ে তাদের পণ্যগুলো কিনে তারা রিলায়েন্স ওয়ান নামে যে একটি চেইন শপ রয়েছে আম্বানির বা আদানিরও রয়েছে এরকম, বা তাদের যে
যে গ্রুপটি রয়েছে গুজরাট কেন্দ্রিক শিল্পপতিদের, বৃহৎ শিল্পপতিদের যারা ভারতের অর্থনীতিটি আসলে মেইনটেইন করে, তাদের হাতে যাতে এই কৃষির মনোপলিটি চলে যায়। অর্থাৎ এতে ক্ষতিগ্রস্ত কৃষক হয়েছে, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হয়েছে। কিভাবে হয়েছে? তাদের হাতে মনোপলি। তারা যদি বলে চিনি আমি ৳৪০ বিক্রি করব, জনগণের ৳৪০ কিনতে হবে। তারা যদি বলে যে না চিনি আমি ৩৫ এ বিক্রি করব, ৩৫ রুপি কিলো বিক্রি করব, ৩৫ এ জনগণ কিনতে পারবে। কৃষককে যদি বলে তোমার কাছ থেকে চিনি, তোমার কাছ থেকে আখ আমি ৳২, ৳২.৫, ৳৩ কেজিতে কিনে নিব। এর বেশি আমি টাকা দিব না। এবার তুমি পচায় ফেলো। কারণ তাদের হাতে তো তারা তো আ জায়ান্ট, তাদের হাতে ব্যাপক পরিমাণ মূলধন রয়েছে এবং এই মূলধন দিয়ে তারা কিন্তু বহির্বিশ্ব থেকেও চিনি ক্রয় করে সাপ্লাই চেইনটা স বা বা জারি রাখতে পারে এবং আপনি জানেন যে এই যে আদানি, গৌতম আদানি বিশ্বের একটি জার্মান ভিত্তিক প্রায় ১০০ বছর পুরানো এই কমোডিটি গুডস এর একটি কোম্পানি তিনি ক্রয় করেছেন। কাজে তাদের যে চিন্তা আল্ট্রা এক্সট্রিম ক্যাপিটালিস্ট চিন্তা, এক্সট্রিম পুঁজিবাদী চিন্তায় চলে গিয়েছে ভারতের এই ৫ থেকে ৭ টা পরিবার যারা আসলে নরেন্দ্র মোদীর সরকারকে সমর্থন দিচ্ছে এবং নরেন্দ্র মোদী তাদেরকে সমর্থন দিচ্ছে। এর পাশাপাশি যেটি হলো যে ভারতবর্ষের সাধারণ মানুষ এবং আ আ কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো। বিশেষ করে শিখ সম্প্রদায়ের যারা কৃষক ছিল তারা ব্যাপক প্রোটেস্ট করলো এবং আমরা দেখলাম প্রচুর পরিমাণ মানুষ কিন্তু পুলিশের গুলিতে নিহত হলো। তারপরও মোদী যেহেতু ওই হিন্দুত্ববাদী কার্ড খেলে দিয়ে যেহেতু শিখরা মাইনরিটি, পাঞ্জাবের কৃষকরা মাইনরিটি, ওইটাকে সাপ্রেস করতে সক্ষম হয়ে গেল হরিয়ানা এবং পাঞ্জাব প্রদেশের যে ইয়েগুলো। এখন এই কনটেক্সটটা একটু ব্যাখ্যা করে নিলাম আমাদের দর্শক শ্রোতাদের বুঝার যাতে সুবিধা হয়। এবং আজকে দেখা যাচ্ছে যে তিনি চীনে গেলেন। চীনে যেয়ে তিনি বলছেন যে, "আমাদের যে কৃষিজ পণ্য তোমরা তো ব্যাপক সংখ্যক মানুষ তোমরা কিছু কৃষিজ পণ্য আমাদের কাছ থেকে কিনো।" চীনকে এই প্রস্তাব দিলেন। চীন এই ব্যাপারে কিন্তু আসলে এখনো কোনো উত্তর দেননি। কারণ চীনের সাথে তলে, তলে আমেরিকার একটি সমঝোতা হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম কিছু মিডিয়া এবং আমার পরিচিত কিছু সাংবাদিক এবং আ রাজনৈতিক সচেতন বা রাজনীতিবিদ আ ব্যক্তিবর্গের সাথে আজকে এই বিষয়টি নিয়ে আমার একটু আলোচনা হচ্ছিল। তারা বলছে যে বাংলাদেশ প্রশ্নে মনে হয় ভারত এবং চীন এক হয়ে গেছে। আমি একেবারে পিলে চমকে গেলাম। এটি কি কথা বলছেন? আসেন আমরা একটু চিত্র দেখি। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সফর করলেন চীনে। তাকে এয়ারপোর্টে গ্রহণ করার জন্য শুধুমাত্র চীনের যিনি রাষ্ট্রদূত এবং সেই চীনের যে দূতাবাসের যে কর্মচারীরা তারা গেল। অথচ পাকিস্তানের মতো একটি দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি গেলেন সেখানে, তাকে রিসিভ করতে গেল চীনের উপপররাষ্ট্রমন্ত্রী। একই কথা রাষ্ট্রপতি এরদোয়ান তিনি গেলেন। তিনি কিন্তু আসলে এই সাংহাই কোঅপারেশনের সদস্য নন। তিনি অবজারভার। তিনি গেলেন, তাকে রিসিভ করতে গেল হচ্ছে আপনার অ্যা একজন অ উপমন্ত্রী পর্যায়ের চীনের একজন আ রাজনীতিবিদ এবং সরি এই চাইনিজ কমিউনিস্ট পার্টির একেবারে পলিট ব্যুরোর টপ ৩ জনের মধ্যে একজন। এবার আসি এ অ নরেন্দ্র মোদীকে। উনাকে রিসিভ করতে গেলেন শুধুমাত্র চায়নার আ আ যে ভারতীয় রাষ্ট্রদূতের ভারতীয় রাষ্ট্রদূত এবং দূতাবাসের কিছু কর্মচারীরা। এবং একটি খুবই শ্যালো একটি রিসিপশন ছিল। কিছু মহিলা নাচছিল। এই মহিলাদের নৃত্যটি একটি চৈনিক সভ্যতার একটি নিদর্শন হিসেবে প্রত্যেককেই কিন্তু তারা এইভাবে রিসিভ করেছে। একেবারে কাজাকিস্তান, কিরগিজস্তানের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তাদেরকেও এবং ইলহাম আলিয়েভকেও কিন্তু তারা আরো বেশি অ্যা স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণ করলেন। যেটা কিন্তু নরেন্দ্র মোদী আসলে পাননি। দ্বিতীয়ত হলো যখন ওই যে ফ্যামিলি ফটো বলা হয়, আপনি দেখে থাকবেন যে ন্যাটোর সম্মেলনগুলোতে, G20 সম্মেলনগুলোতে এই SCO র যেটি আমরা দেখলাম সেখানে কিন্তু তাকে বেশ কিনারে দাঁড়া করিয়েছে। মাঝখানে দাঁড়িয়েছে শি জিনপিং, এ অ্যা ভ্লাদিমির পুতিন, তার পাশে এ এ দাঁড়িয়েছে আপনার এই যে কিরগিজস্তান, উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানরা। তার পাশেই কিন্তু পাকিস্তান। অথচ ভারতকে কিন্তু একটু দূরে ঠেলে দেওয়া হয়েছে। এখানে কি বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে যে ভারতকে আসলে একরকম নাকে খড় দেওয়াচ্ছে চীন। এবার আসেন ব্যাকডোর ডিপ্লোমেসিতে। ব্যাকডোর ডিপ্লোমেসি কি? এগুলো তো আনুষ্ঠানিকতা। এগুলো চলছে। ফ্যামিলি ফটোগ্রাফ চলছে, এয়ারপোর্ট থেকে রিসিভ করা চলছে, খাওয়া-দাওয়া চলছে, গাড়ির ভ্রমণ চলছে। যেখানে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন যে তিনি রাষ্ট্রপতি পুতিনের সাথে
একই গাড়িতে ভ্রমণ করছেন এক জায়গা থেকে আরেক জায়গায় বা হোটেল থেকে হয়তো সম্মেলন কেন্দ্রে যাওয়ার জন্য। এবং তিনি খুবই তিনি আম খুশি হয়েছেন। তিনি ডিলাইটেড ফিল করছেন। এক। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি চিত্র আমরা দেখছি যে রাষ্ট্রপতি পুতিন, প্রধানমন্ত্রী আ মোদি এবং শি জিনপিং এর একটি হাস্যোজ্জ্বল চিত্র। এটিকে হচ্ছে বিজেপির যারা সমর্থক রয়েছে তারা বারবার কোট করছে। আমরা চীন এবং ভারতের দ্বিপাক্ষিক যে বৈঠক, সেই বৈঠকে যে আউটকাম বা সেটার যে উপসংহার সেটিতে আমরা কি দেখলাম? সেটিতে আমরা দেখলাম যে তারা তাদের বাণিজ্যিক আ চুক্তিকে আরো বর্ধিত করার কথা বলছে। খুবই ভালো কথা। এখন আসেন একটু চীন এবং ভারতের বাণিজ্যের ব্যাপারটাতে আমরা দেখি। চীন আর ভারতের বাণিজ্যের ব্যাপারটা হচ্ছে আসলে ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের মতো। অর্থাৎ চীন ভারতে প্রায় $150-200 বিলিয়ন ডলারের কাছাকাছি রপ্তানি করে চীন। ভারতকে পাঠায়। আর ভারতের কাছ থেকে কিনে $30-40 বিলিয়ন ডলারের জিনিস। অর্থাৎ চীন এবং ভারতের মধ্যে যে বাণিজ্যিক ভারসাম্যটি এটি নাম্বারে একটু ১৯-২০ হতে পারে। আমার এই সংখ্যাটি মনে নেই। কিন্তু ৭০% যাচ্ছে হচ্ছে এ চায়নার পক্ষে বাণিজ্যিক ভারসাম্য। ৭০-৭৫ আর ২৫-৩০ এর মাঝামাঝি একটি শতাংশ যাচ্ছে হচ্ছে ভারতের পক্ষে। অর্থাৎ এই ডমিন্যান্সটাকে চীন আরো বাড়াতে চাচ্ছে। যে বাণিজ্যিক যে একটি আধিপত্য চীন বিস্তার করেছে ভারতের উপরে। ভারতের আইটি সেক্টরের কথা আমরা বলি। কিন্তু ভারতের যে কম্পিউটার গুলো যাচ্ছে এগুলো বেশিরভাগই হচ্ছে কিন্তু ওই চীন থেকে যাচ্ছে। হুম? এরপরে কৃষিজ পণ্য থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে, আপনার সোলার এনার্জির উপকরণ থেকে শুরু করে, র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে, ফাইন প্রোডাক্ট যেগুলো যাচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে যে চীন থেকে যাচ্ছে। ভা এ এ ভারতে। আর ভারত থেকে কি যাচ্ছে? ভারত থেকে যাচ্ছে কাঁচামাল। অর্থাৎ পাথর, আম কিছু কেমিক্যালের কাঁচামাল। যেগুলোকে চীন আবার উৎপাদন করে ফিনিশড প্রোডাক্ট হিসেবে ভারতের কাছে বিক্রি করছে। অর্থাৎ এইবার বুঝেছেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প কেন ভারতের প্রতি নারাজ হয়েছে? বলছে যে, "ভারত তুমি আমার বন্ধু রাষ্ট্র ঠিক আছে বুঝলাম। তুমি আমার সাথে সুবিধা নিচ্ছ $100 বিলিয়ন বাণিজ্যিক ঘাটতি। ১০০ থেকে $150 বিলিয়ন মাঝামাঝি একটি অঙ্ক। আবার তোমার থেকে চীন ১০০ থেকে ১৫০ থেকে $200 বিলিয়ন সুবিধা নিয়ে নিচ্ছে চীন তোমার কাছ থেকে। তাহলে তুমি আমার কাছ থেকে টাকা যেটি অর্জন করছো সেটি আবার চীনকে দিয়ে দিচ্ছ। এখন চীনের সাথে তো আমার একটি রেষারেষি রয়েছে। কাজে আমি তোমাকে কিভাবে আ তোমাকে আমি সমর্থন করব?" আচ্ছা, এই একটা ইকুয়েশন। দ্বিতীয়ত ইকুয়েশন। এবার আসেন জিওপলিটিক্যাল বাণিজ্যিকটা আমি মনে করি যে আমাদের দর্শকদের কাছে কিছুটা হলেও স্পষ্ট করতে পেরেছি। এবার আসেন ভূ-রাজনৈতিক বা ভূ-কৌশলগত কিছু আলোচনায়। অলিভ ভাই মার একটা ছোট আপনাকে জি, একটা ছোট প্রশ্ন করি, এটা আপনি জি, খেয়াল জি, রাখেন। জি, জি। ভারত চীনের বাণিজ্যিক সম্পর্ক ১৩২ মিলিয়ন না বিলিয়ন? বিলিয়ন, বিলিয়ন ভাই মিলিয়নের কোনো কারবার নাই। বিলিয়ন, আচ্ছা, আচ্ছা। বিলিয়ন। বিলিয়ন, ঠিক আছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, আপনার প্রশ্নে আসেন। এবার আপনার উত্তরে আসেন। আচ্ছা। এ ভূ-রাজনৈতিকগত দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে চীনকে মোকাবেলা করার জন্য বেশ কিছু মিনিল্যাটেরাল সংগঠন করেছে। যেমন একটি হচ্ছে কোয়াড। এই কোয়াডে কারা আছে? এই কোয়াডে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া আছে। আবার জাপানকেও সাথে নিয়ে এরকম আরেকটি মিনিল্যাটেরাল তারা করেছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া। আচ্ছা, এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে ভারত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু সুযোগ সুবিধা নিবে প্রযুক্তিগত, কৌশলগত, অর্থনীতিগত এবং নিয়ে সে তার উন্নতি ঘটাবে যাতে সে একটা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে কার? চীনের। যাতে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে একটি আঞ্চলিক মিত্র, শক্তিশালী মিত্রকে কাছে পায়। এখন এই মিনিল্যাটারাল গুলো প্রায় ৮, ১০, ১২ বছর বিশেষ করে ২০১৪ সালে নরেন্দ্র মোদী আসার পরে এগুলো গঠিত হয়। কাজে দেখা যাচ্ছে যে প্রায় ১২ বছর হয়ে গেছে। ১২ বছরে ভারতের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্জন হচ্ছে ০। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যোগ এবং বিয়োগ এবং গুণ ভাগ করে দেখল যে আরে চীনের ছোট ভাই পাকিস্তানকে দিয়ে হচ্ছে ভারতকে পিটাচ্ছে চীন। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলছে যে, "ভাই তাড়াতাড়ি সিজফায়ার করান।"
তাড়াতাড়ি যুদ্ধবিরতি ঘটান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গায় আপনি একটু নিজেকে রাখেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে গত 12 বছর ব্যাপকভাবে অর্থনৈতিক সহায়তা করেছে, প্রযুক্তিগত সহায়তা করেছে। কি সহায়তা করেছে আমি আপনাকে বলি। এই যে মাইক্রো নিউক্লিয়ার রিঅ্যাক্টর, অর্থাৎ ছোট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ক্ষুদ্র, এটি কিসে কাজে লাগে? এটি সাবমেরিনে এটি প্রতিস্থাপন করতে হয়। এটি মাটির নিচে যখন আপনি যুদ্ধ করার জন্য বাংকার তৈরি করবেন, সেখানে যদি আপনি একটি রিঅ্যাক্টর রাখেন, আপনার 50 বছর বিদ্যুতের সাপ্লাই লাগবে না। মাটির নিচে আপনি 50 বছর জীবন অতিবাহিত করতে পারবেন এই রিঅ্যাক্টরের মাধ্যমে। আপনার সাবমেরিনটা 30 বছর পানির নিচে থেকে যুদ্ধ চালিয়ে যেতে পারবে, গোয়েন্দাগিরি চালিয়ে যেতে পারবে। এরকম কিছু অত্যন্ত স্পর্শকাতর প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে দিয়েছে। এর বাইরে আসেন, মহাকাশ গবেষণামূলক প্রযুক্তি ব্যাপক পরিমাণে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করেছে ভারতকে। এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি পেল? ভারত তো সামরিক দিক থেকে কোনো কিছু অর্জন করতে পারেইনি, উল্টো ভূরাজনৈতিক দিক থেকে ভারত বাংলাদেশকে হারিয়েছে, পাকিস্তান তো তার চিরচারিত শত্রু, নেপালকে হারিয়েছে, মালদ্বীপকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে। অর্থাৎ ভারতের আশেপাশে যারা প্রতিবেশী, তাদের সকলের সাথে ভারতের একটি অহিনুকূল সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। এটি হয়েছে ভারতের লোভের কারণে এবং ভূরাজনৈতিক অদূরদৃষ্টি সম্পন্নতার কারণে। কাজে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র লুজার। চীন একটি অত্যন্ত অভিজ্ঞ রাষ্ট্র, কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক, প্রযুক্তিগত, ভূরাজনৈতিক দিক থেকে। চীনের যে মাল্টিমোডাল প্রজেক্ট গুলো রয়েছে পাকিস্তানের সাথে, ইরানের সাথে, তুরস্কের সাথে, আপনি দেখুন চীন কিন্তু শুধু রাশিয়া নির্ভর নয়। চীনের একটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা নর্দার্ন করিডোর, সেটি কিন্তু রাশিয়া হয়ে ইউরোপে যায়। কিন্তু আরেকটি মিডল করিডোর রয়েছে, যেটি কিন্তু তুরস্ক হয়ে ইউরোপে যাচ্ছে। এরপর তাদের রয়েছে আপনার চেইন অফ পার্ল ইনিশিয়েটিভ, যেটিতে বাংলাদেশও যুক্ত রয়েছে। এই যে বাংলাদেশের কিছু পোর্ট নিয়ে একসাথে অনেকগুলো পোর্ট, সেখানে আবার দুবাই টুবাইও রয়েছে। এবং চীনের কিন্তু এই প্রজেক্টগুলোতে কোনো নাশকতামূলক চিন্তা নেই যে আমি ওই দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ওই দেশের ইতিহাসের পট পরিবর্তন করে ওই দেশকে করদ রাজ্য বানাবো, এই ধরনের কোনো চিন্তাই তার নাই। তার কথা হচ্ছে, ভাই তোমার রাজনীতি তোমার, আমাকে তুমি কি দিবা সেটা বলো, এবং আমি তোমাকে কিভাবে অ্যাক্টিভ করে তুলবো। অর্থাৎ চীন প্রথমে কি করে, মনে করেন আফ্রিকার একটা দেশ, একটি আফ্রিকার দেশ, আমি নাম নিচ্ছি না, একটি উদাহরণ দিলাম, মনে করেন ধরেন নাম নিলাম, ধরেন আইভরি কোস্ট। সে যাবে, সে দেখবে যে আইভরি কোস্টের খুব সুন্দর কোস্টাল রিজন রয়েছে, কিন্তু সেখানে পোর্ট রয়েছে দুটো, যে দুটো ফ্রান্স চালাচ্ছে। তখন সে বলবে কি, আমি তোমার ফ্রান্সের যে দাপট, এই দাপটের বাইরে আমি তোমার রাষ্ট্রীয় দাপট তৈরি করার জন্য তোমাকে দুটো পোর্ট তৈরি করে দিব। এই পোর্টে আমি আমার মাল বিক্রি করবো, করবা কিনা? পোর্টের ইনকাম তোমার, মালের ইনকাম আমার। তারপর তাকে বলবে যে আমি তোমাকে বিদ্যুতে স্বয়ংসম্পন্ন করে দিব, তুমি আমাকে 10টা ফ্যাক্টরি তোমার দেশে করতে দাও, কারণ তোমার দেশে কোবাল্ট পাওয়া যায়, নিকেল পাওয়া যায়, এই কাঁচামালগুলো আমার দরকার। এই কাঁচামালগুলো আমি তোমাকে লন্ডন স্টক প্রাইসের চেয়ে হয়তো 5%, 3% কমে দিব, যেখানে হচ্ছে পশ্চিমারা টোটালি নিয়ে যেত, কোনো টাকা পয়সা নাই। তো এইটা হচ্ছে চায়নার পলিসি। এই প্রশ্নটা একটু সংক্ষেপ করলে আমরা একটা প্রশ্ন যাবো আর কি। জি, সরি আমি একটু ঠিক আছে, আপনার আমার দর্শক এনজয় করছে, কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, তো সেজন্য বললাম আর কি। আচ্ছা, তো চায়নার এই পলিসির কারণে চায়না সব জায়গায় ওয়েলকাম। এখন চায়না কিন্তু বুঝে যে ভারত আসলে এই তার ইসলাম বিরোধী যে নীতি, এইটার কারণে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হয়েছে, এবং এটার ফলশ্রুতি হিসেবে, এই ঘনিষ্ঠতার ফলশ্রুতি হিসেবে সে একটা দাপট সৃষ্টি করেছে, এবং যেটি কিন্তু চায়নার বিরুদ্ধে গিয়েছে। এবং এই নরেন্দ্র মোদী দেখিয়েছে, তিনি বক্তৃতা দিয়েছেন যে চায়নাকে লাল চোখ দেখিয়ে দিবেন, চায়নাকে 56 ইঞ্চির সিনা দিয়ে চায়নাকে প্রতিহত করবেন তিনি। হ্যাঁ, কংগ্রেস হচ্ছে চায়নার কাছে খুব সাবমিসিভ, চায়নার সামনে হাঁটু গেড়ে বসে, তাই তিনি হচ্ছে চায়নাকে উচ্চ শিক্ষা দিবেন। আজকে আমরা কি দেখলাম, তিনি একরকম নাকে খড় দিয়ে সেখানে যাচ্ছে, শুধু চায়নার কাছে নয়। আপনি দেখুন, এই যে তুরস্ক এই যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছে বলে তুরস্কের যে ফ্ল্যাগশিপ একটি ব্যবসা প্রতিষ্ঠান হলো টার্কিশ এয়ারলাইন্স, এই টার্কিশ এয়ারলাইন্স এর সাথে ইন্ডিগো, ইন্ডিগো এয়ার, তারপর ইন্ডিয়ার যে চুক্তিগুলো, এগুলো তারা ক্যান্সেল করলো। আজকে তারা তলে তলে কিন্তু আবার সেগুলোকে রিনিউ করেছে। ভারতের কথা বলছি আমি। আজকে রাষ্ট্রপতি এরদোয়ান যখন পুতিনের সাথে
এবং বেলারুসের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার সাথে হাত মিলাচ্ছিলেন, পিছন দিক দিয়ে নরেন্দ্র মোদী যে অপেক্ষা করছিল রাষ্ট্রপতি এরদোয়ানের সাথে হাত মিলানোর জন্য। কাজে আপনি দেখুন ভারত কতটুকু একটি দুর্বল অবস্থানে চলে এসেছে তার কিছু ভুল পদক্ষেপের জন্য। কারণ দেখেন ভারত নিঃসন্দেহে বড় দেশ। ভারতের অনেক পটেনশিয়াল রয়েছে। কিন্তু বড় দেশ হওয়ার সাথে, সাথে আপনাকে হতে হবে উদার। আপনাকে হতে হবে বন্ধুসুলভ। আপনাকে হতে হবে ক্ষমাশীল। আপনাকে হতে হবে দূরদৃষ্টি সম্পন্ন। আপনি খালি একটি এই হিন্দু মুসলিম কার্ড খেলে ভারতে নিজের এম ক্ষমতাটাকে শক্তিশালী করবেন। কিন্তু আশেপাশে আপনার কি হচ্ছে এটিকে আপনি প্রাধান্য দিবেন না। আজকে দেখেন আমেরিকা ভারতের হাত ছেড়ে দিয়েছে। হ্যাঁ, রাশিয়া ভারতের হাত ছাড়েনি, ছাড়বেও না। রাশিয়ার সাথে আচ্ছা ভারতের সম্পর্কটা আরো ডিপ। কিন্তু একটি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে ভারত। এরদোয়ানের সাথে এই সাংহাই কোঅপারেশনে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কি কথা হলো আসলে? মূলত কি বেশ কিছু নাকি অফার টফার দিয়েছে জি, এরদোয়ানকে রাশিয়া, জি। সেটা একটু সংক্ষেপে বলেন। জি। রাশিয়া সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে এরদোয়ানের সাথে একসাথে কাজ করার জন্য মত প্রকাশ করেছে। এটি একটি বড় ধরনের কূটনৈতিক অর্জন রাষ্ট্রপতি এরদোয়ানের। দ্বিতীয়ত হচ্ছে গাজা প্রশ্নে রাশিয়া এবং তুরস্ক একমত পোষণ করেছে যে অতি দ্রুত গতিতে যদি গাজার ইস্যুটি সলভ করা না যায় সেক্ষেত্রে কি করা যায়? শক্তি প্রয়োগের কথা তারা বিবেচনা করছে। আপনারা জানেন যে আজ থেকে দুদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিতান বলেছে যে ইসরায়েল যেভাবে সিরিয়াতে এবং ফিলিস্তিনে এবং আশেপাশের রাষ্ট্রগুলোতে ইয়েমেন সহ যেভাবে তারা অ্যাগ্রেসিভ আচরণ করছে, এই অ্যাগ্রেসিভ আচরণের একটি আউটকাম হতে পারে যে তুরস্ক কিন্তু তার যে শক্তি, এই শক্তি প্রয়োগ করতে বাধ্য হতে পারে। তিনি এই ধরনের একটি সিগন্যাল দিয়েছেন। আমি এর আগেও আপনার অনুষ্ঠানগুলোতে বলেছি তুরস্কের এই ক্ষেত্রে একটি লজিস্টিক্স প্রবলেম আছে মাসুম ভাই। সেটি হচ্ছে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কিছু করার জন্য সামরিকভাবে শক্তি প্রয়োগ করার জন্য যেই রাষ্ট্রগুলোকে ভরসা করা দরকার সেই রাষ্ট্রগুলোকে ভরসা করতে পারছে না। এর মধ্যে একটি রাষ্ট্র হচ্ছে লেবানন এবং সবচেয়ে বড় রাষ্ট্র দুটি বড় রাষ্ট্র হচ্ছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। এই রাষ্ট্রগুলো বিশেষ করে আরব আমিরাতের একটি ইনফ্লুয়েন্সিয়াল স্ফিয়ার বা একটি ক্ষেত্র রয়েছে, প্রভাবশালী প্রভাব বলয় রয়েছে, যেই বলয়ের মাধ্যমে সে তুরস্ককে পিছন থেকে আঘাত করতে সক্ষম। এবং ইরানের উপরেও এই প্রশ্নে শতভাগ নির্ভর করতে পারে না তুরস্ক। যার কারণে তুরস্ক বারবার ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করছে। কিন্তু গোয়েন্দার দিক থেকে এবং অন্যান্য যে দিকগুলো রয়েছে সেদিক থেকে কিন্তু তুরস্ক সর্বোচ্চ শক্তি দিয়ে আসলে ফিলিস্তিন রাষ্ট্রের পাশে দাঁড়াতে চেষ্টা করছে। কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র বলতে আমরা যে জিনিসটিকে বুঝাই, যে এন্টিটিকে বুঝাই, এটি কিন্তু শুধুমাত্র হামাস না। এখানে ফাত্তাহ নামক একটি রাজনৈতিক দল রয়েছে এবং ফাত্তাহকে তুরস্ক আসলে খুবই অনির্ভরশীল একটি পার্টনার হিসেবে পেয়েছে সবসময়। অর্থাৎ আপনি দেখুন মানে তুরস্কের অবস্থাটা বলি। তুরস্কের একটি হাস্যকর কারণ মানে অটোম্যান আসলে ছিল একটি খেলাফত এবং অটোম্যান কিন্তু এই মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রকে কলোনাইজ করেনি, অর্থাৎ তাদেরকে শোষণ করেনি। উল্টো এই আরব রাষ্ট্রগুলোতে তখন পেট্রোল পাওয়া যেত না, তারা খুবই গরিব অবস্থায় ছিল। পানি পর্যন্ত এই আনাটোলিয়া এবং ইস্তানবুল থেকে মানে পান করার পানি এখান থেকে পাঠাতে হতো, কারণ ওই সময় দেখা যেত যে গ্রীষ্মকালে কুয়াগুলোর পানি শুকিয়ে গেছে, তো মানুষ কি মারা যাবে নাকি? এবং ওই সময় হজ টজ করতে গেলে ওইখানে তারা বিশাল বিশাল কাফেলা যেত। তো এই তুরস্ক যখন আলজেরিয়া আরেকটি যেটি অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল, এই আলজেরিয়ার পক্ষে কথা বলল, ফ্রান্সের কলোনিয়ালিজমের বিরুদ্ধে কথা বলল, আলজেরিয়ার প্রাইম মিনিস্টার হচ্ছে তুরস্ককে শাসালো যে তুমি কে আমার ব্যাপারে কথা বলার? ফ্রান্স আমাদের ভাতৃপ্রতিম রাষ্ট্র, ফ্রান্স আমাদের কর্তা রাষ্ট্র, তুমি কে? তোমাকে আমরা চিনি না। তুমি আমাদেরকে ৩ মিলিয়ন মানুষ মারছে না ৫ মিলিয়ন মানুষ মারছে, ফ্রান্সে এটা নিয়ে কথা বলতে গেছো কেন? তুমি তোমার সাথে আমার যেটা সম্পর্ক, তোমার সাথে ফ্রান্সের যেটা সম্পর্ক সেটা আলাদা। আমারে ফ্রান্স কি করছে এটা নিয়ে তোমার কথা বলার দরকার নেই। অর্থাৎ তুরস্ক জাতিসংঘে এই কথাটি উত্থাপন করেছিল যে ফ্রান্স ১৯৬৫ সালে, বেশি আগে না, কালার টিভি আসে নাই তখনও বা কোন কোন দেশে ছিল হয়তো কালার টিভি, কিন্তু সাদা কালো টিভির যুগে ফ্রান্স একেবারে লোকচক্ষুর সম্মুখে এই ধরনের একটি গণহত্যা চালালো। এটা তুরস্ক বলল কেন? রাষ্ট্রপতি এরদোয়ানকে শাসালো। তো এই অবস্থা কিন্তু তুরস্ক ফিলিস্তিনের ক্ষেত্রেও দেখা গেছে যে তুরস্ক যখন ফিলিস্তিনের ক্ষেত্রে কথা বলে তখন ফাত্তা তুরস্কের বিরুদ্ধে কথা বলতে যায়। তো এই ধরনের কিছু হ্যান্ডিক্যাপ আছে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুরস্কের বিরুদ্ধে দুটো কার্ড কিন্তু সবসময় খেলা হয়। একটা হচ্ছে যে তুরস্ক কিন্তু আরব জাতি না।
হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে তারা হচ্ছে অটোমেন সাম্রাজ্যকে আরবরা মনে করে আরবদের উপরে, বিশেষ করে জাতীয়তাবাদী আরবরা, অর্থাৎ ইসলামপন্থী আরবরা না, জাতীয়তাবাদী আরবরা, তারা মনে করে অটোমেন সাম্রাজ্যটা ছিল ব্রিটিশ বা ফরাসি সাম্রাজ্যের মতো একটি সাম্রাজ্য। আসলে এটা তো ছিল একটা ভ্রাতৃপ্রতিম খেলাফত। মানে অটোমেন সাম্রাজ্য কিন্তু সাম্রাজ্য ছিল ইউরোপিয়ানদের জন্য।